আইএলটিএস থাকা সত্ত্বেও আপনি স্টুডেন্টদেরকে কেন পিটি সাজেস্ট করবেন? IELTS এর জন্য মোটামুটি আপনাকে 6 months একটা প্রিপারেশন লাগে। বাট ইন পিটি you no longer have to do these types of facts. You have to focus on your delivery. আমরা ল্যাঙ্গুয়েজটাকে এমনভাবে বানিয়ে ফেলছি বাংলাদেশে, মনে হচ্ছে গ্রামার ছাড়া আমরা কথা বললে আমরা ভুল বলি। রিডিং সেকশনে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আসলে কোনো টিপস আছে কিনা আপনার? প্রত্যেকটা কোয়েশ্চেনে সর্বোচ্চ 2 মিনিট সময় দিব, আর যেটা এমসিকিউ কোয়েশ্চেন টাইপসগুলোতে আমি সর্বোচ্চ 5 to 10 সেকেন্ডসের বেশি সময় দিব না। ইন রিডিং আপনারা কোনো কোয়েশ্চেন সিরিয়ালি পাবেন না। এখন আপনাকে আগে বুঝতে হবে যে যারা এক্সাম সিস্টেমটা চালু করছে তারা কিভাবে মার্কিং করতেছে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, প্যাট্রনস এডুকেশনের সিরিজ অফ পডকাস্টে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো পিটি নিয়ে। পিটি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্যাট্রনস এডুকেশনের পিটি ইনস্ট্রাক্টর এমডি নকিবুল কাদের চৌধুরী। হ্যালো স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, পিটি নিয়ে আমাদের কাছে স্টুডেন্টদের বিভিন্ন কোশ্চেন আসে বিভিন্ন সময়। আসলে এই কোশ্চেনগুলোর আনসার আপনার মাধ্যমে আজকে আমরা জানার চেষ্টা করব। অবশ্যই। জি স্যার, আসলে আইএলটিএস তো একটা পপুলার মার্কেট বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড আইএলটিএস একটা পপুলার মার্কেট। আইএলটিএস থাকা সত্ত্বেও আপনি স্টুডেন্টদেরকে কেন পিটি সাজেস্ট করবেন? Okay, well, it's a really good question. First and foremost, IELTS mostly popular exam. Definitely, এটার আসলে কোনো ডাউট নাই। But PT টেস্টটা হচ্ছে one of the renowned exam which developed by Pearson. Pearson তাদের এস্টাবলিশমেন্টটা শুরু করা হচ্ছে 1844-এ। আফটার দ্যাট 1957-এ তাদের ফার্স্ট পাবলিকেশনটা তারা শুরু করে। তারা এডুকেশনের দিকে যায়, অলমোস্ট তাদের 10,000 প্লাস এক্সাম সিস্টেমস আছে, ইনক্লুডিং জিমেট, এডেক্সেল অ্যান্ড মেনি মোর। সো দ্যাটস ওয়াই পিটি বা পিয়ারসনের যে ব্যাপ্তিটা আছে গ্লোবালি, সেক্ষেত্রে যারা বিদেশে যেতে চাচ্ছেন, পড়ালেখা করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে সহজে ভিসা নীতি বা ভিসা পাওয়ার ক্ষেত্রে পিটিটা একটা ভালো একটা সাপোর্ট হয়ে দাঁড়ায়। মোরওভার যারা আইএলটিএস দিচ্ছেন, আইএলটিএস এর জন্য মোটামুটি আপনাকে 6 মান্থস একটা প্রিপারেশন লাগে। গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, গ্রামার, পাশাপাশি ইউজ অফ দ্য লেক্সিক্যাল রিসোর্সেস, কোহিরেন্স অ্যান্ড কোহেশন, অনেক কিছু ম্যাটার করে। বাট ইন পিটি you no longer have to do these types of facts. You have to focus on your delivery. আপনাকে জাস্ট হচ্ছে ডেলিভারি নিয়ে চিন্তা করতে হবে, অ্যাকচুয়াল ডেলিভারিটা আপনাকে দিতে জানতে হবে। ইটস এ প্রফেশনসি ইংলিশ টেস্ট। সো দ্যাটস ওয়াই। আর নাও দ্য ডেজ যুগের যেটা ডিমান্ড, সেক্ষেত্রে আপনার কম্পিউটার নলেজটা অনেক বেশি দরকার হয়। তো উইথ ইউ ইন্টেলেকচুয়ালিটি যখন আপনি সেটাকে প্রপার ওয়েতে ডেভেলপ করার চেষ্টা করবেন, তো গ্লোবাল যেটা ডিমান্ড সেটা হচ্ছে যে বিভিন্ন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, স্পেসিফিক্যালি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, ইউএসএ, কানাডা, এসব কান্ট্রিগুলোতে এখন কম্পিউটার বা আইটি স্কিলটা অনেক বেশি দরকার হয় স্টুডেন্টদের থেকে। সো পিটিটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার বোথ আইটি স্কিলস অ্যাজ ওয়েল এস আপনার ইংলিশ প্রফেশনসি স্কিলসটা যাতে টোটালি শো করানো যায় প্রপার ওয়েতে, বিকজ স্ট্রিক্ট টাইম কন্ডিশন আপনাকে মেনটেন করতে হয়। বিসাইডস, আমরা ল্যাঙ্গুয়েজটাকে এমনভাবে বানিয়ে ফেলছি বাংলাদেশে, মনে হচ্ছে গ্রামার ছাড়া আমরা কথা বললে আমরা ভুল বলি। দেখেন, আমি বাংলায় কথা বলতেছি, আমি গ্রামারলেস অনেক কথা বলি, আমরা কখনো সিরিয়ালি কথাগুলো বলতে পারি না, মেনটেন করতে পারি না। বাট যখন আপনি আপনার ব্রেনের মধ্যে যখন দুইটা কনসেপ্ট এট আ টাইম চিন্তা করবেন উইদিন দ্য গ্রামার, অনেক সময় আপনি ফাম্বেলড হয়ে যাবেন। সো দ্যাটস ওয়াই পিটি একটা ট্রিক্স ইউজ করে তাদের স্পিকিং এর ক্ষেত্রে, যে আপনি যদি সেন্টেন্সটাকে ইন্টেলিজিবল করতে পারেন, গঠনমূলক করতে পারেন, দ্যাটস এনাফ for your language proficiency. Moreover, regarding the CEFR, Common European Framework Reference, it's no longer have to use lots of grammar in speaking. So that's why যারা গ্রামারকে ভয় পান মূলত, বা আইএলটিএস করতেছেন, স্ট্রাগল করতেছেন, লিটারালি স্ট্রাগল করতেছেন, ভালো একটা স্কোর করতে পারতেছেন না, তাদের জন্য পিটি হচ্ছে বেস্ট চয়েস। বাট এটা মনে রাখতে হবে, আপনার কিন্তু কম্পিউটার অ্যাডাপ্টেবিলিটি অবশ্যই অর্জন করতে হবে, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আমি রেকমেন্ড করবো যাদের ধরেন ইংলিশ শিখতে অনেক স্ট্রাগল করতেছেন বা গ্রামার নিয়ে অনেক প্রবলেম আছে, তাদের জন্য পিটি হচ্ছে একটা বেস্ট চয়েস। পাশাপাশি আপনি 3 hours to 5 days এর মধ্যে আপনি রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। মোস্ট অফ দ্য টাইম ইউল গেট 3 hours to 12 hours এর মধ্যে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি যেমন ইন আইএলটিএস আপনাকে রিশিডিউল করার জন্য পেমেন্ট করতে হয়, মোরওভার হচ্ছে আলাদা এক্সট্রা কস্ট দিতে হয়, সেখানে পিটিতে এগুলো কিছুই নেই। ইভেন আপনি 6 times রিশিডিউল করতে পারবেন। যদি কোনো রকম টেকনিক্যাল প্রবলেম ফেস করেন ইন ইউর রিয়েল টেস্ট, you can take the test again without any cost. Okay, so that's why I just recommend all the students that if you are facing problem, definitely do PT.
ওকে। স্যার পিটি এক্সামের ফরম্যাটটা কেমন বা স্কোরিং সিস্টেমটা কেমন বা আইএলটিএস এর সাথে কতটা রিলেভেন্ট? Okay, well, it's a really good question. ফরম্যাটটা হচ্ছে আপনার মূলত হচ্ছে ইটস এ ওয়ান কাইন্ড অফ গেমিং প্ল্যাটফর্ম। ওকে, গেমিং টেস্টিং প্ল্যাটফর্ম লাইক হচ্ছে আপনাকে 23 কোয়েশ্চেন্স পারফর্ম করতে হবে, যেখানে 22 হচ্ছে গ্রেডিং কোয়েশ্চেন্স অ্যান্ড 1 হচ্ছে নন গ্রেডিং কোয়েশ্চেন। ফার্স্ট অফ হচ্ছে পার্সোনাল ইন্ট্রোডাকশন, আপনার স্ক্রিপ্টেড কোয়েশ্চেন থাকে, অল স্ক্রিপ্টেড কোয়েশ্চেন, কিছুটা হচ্ছে আপনি অন স্ক্রিন পাচ্ছেন, কিছুটা আপনি লিসেন করতেছেন, ওখানের মধ্যে আপনি নোট টেকিং করে আপনি অ্যান্সারটা ডেলিভার করতে পারতেছেন, বাট স্ট্রিক্ট টাইম কন্ডিশন। সো অন দ্যাট নোট ইউল গেট 65 to 75 কোয়েশ্চেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু পারফর্ম উইদিন 2 hours। ওকে, সো এখানে মূল বিষয়টা হচ্ছে যে পার্থক্য বলতে হচ্ছে ইন আইএলটিএস টেস্ট আপনাকে 4টা মডিউলের জন্য আলাদাভাবে 4টা মানে 4টা টাইম মেনটেন করতে হবে, যেমন ফর লিসনিং 1 hour, ফর রিডিং 1 hour, ফর রাইটিং ইটস অলসো 1 hour, as well as for speaking it's maybe 15 to 25 minutes, but if I'm not wrong. But in PT you can take it within 2 hours, but they have some rules that like if you perform 14 questions which are really important, which is waiting in whole scoring system, then you can achieve the highest score, highest band score. Moreover, you'll get 10 marks additionally, which is totally free and you no longer have to think about it. Just focus on the what's the tricks and tactics. As I am a Pearson certified instructor, greatly professional, which I trained from the Pearson, so they taught me a lot about these things, as well as they gave me some portals, books, which is a really support for the students. So that's why পিটি অ্যান্ড আইএলস এর মধ্যে যেটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি কিছু কোয়েশ্চেন আছে যেগুলোতে আপনি পারফর্ম করলে আপনি এডিশনাল মার্কস গ্যাদার করতে পারতেছেন। ফর ইনস্টেন্স হচ্ছে আপনি স্পিকিং ফুল পারফর্ম করলে ইউল গেট 54% মার্কস ইন লিসনিং, বাট ইন আইএলস দে হ্যাভ নো অপরচুনিটি টু গেট দিস টাইপস অফ মার্কস। সো দ্যাটস ওয়াই আপনি ইউ ক্যান গেট এ ব্যালেন্স স্কোর হুইচ ইজ রিয়েলি ইফেক্টিভ ফর ইউর ফার্দার এডুকেশন। নেক্সট কোশ্চেন, রিড অ্যালাউড এবং রিপিট কোশ্চেন্সে ভালো করার কোনো মানে বিশেষ টেকনিক আছে কিনা? I think you are talking about repeat sentence, isn't it, right? এক্স্যাক্টলি। Yes, okay. Read aloud and repeat sentence, both are AI assessment based question. There you will not get any human involved there. But in read aloud, you have to focus on just the content in an appropriate way, as well as fluency and pronunciation. So when you're going to read something, try to provide actual stress, intonation regarding your sentence reading. Okay, you have to read content which is maybe 40 to 60 words long, and you'll get 6 to 7 questions there. And then when you're going to read them, try to read it naturally. Just you have to show your proficiency, not speed. Okay, not speed. Okay, and you have to pronounce all vowels and consonants accurately, as well as you have to use assimilation deletion technique. What is assimilation? So, for example, you'll get 2 words at a time, and where the first words last letter and second words first letter, if you find equal tone, then you have to produce a one tone. Like bus stand, where you have to pronounce bus stand. Continuous speech, where you have to pronounce continuous speech, where you have to pronounce continuous speech. And then green park, ice cream, so all are assimilation. You have to provide the assimilation technique. And deletion technique, where you have to use the contractions of, out. Okay, as well as some concepts when you are getting a same preposition, same subject like okay, you can eliminate in further sentence where you have to pronounce the same subject again and again. Okay, so these are deletion techniques. So if you do this in an appropriate way, if you make it natural, more natural, okay, by not following any kinds of accent, so definitely you'll get a good mark in your read aloud. On top of that, in repeat sentence, just focus the appropriacy of the sentence. Okay, you'll get one sentence with 10 to 15 words, and besides you have to perform only try to perform more than 50%. Okay, for example, Professor Smith will be late for today's lecture, so you have to perform Professor Smith will be, so that's fine. And if you maintain proper fluency and pronunciation, yes, you'll get the full marks. I have to maintain the fluency and pronunciation. In the whole reading, a whole speaking, you'll get 60% marks from fluency and pronunciation. So if you maintain proper fluency and pronunciation along with content for both read aloud and repeat sentence, 100% you'll get a good score in PT test.
থ্যাংক ইউ স্যার। My স্যার pleasure. অনেক শিক্ষার্থী হচ্ছে মানে যেটা আমাদেরকে বলে মাঝে মাঝে যে আমরা রিডিং সেকশনের টাইম ম্যানেজমেন্টে হিমশিম খেয়ে যাই। এই টাইম ম্যানেজমেন্ট বিশেষ করে রিডিং সেকশনের টাইম ম্যানেজমেন্ট নিয়ে আসলে কোনো টিপস আছে কিনা আপনার? Okay, well, it's a bit tricky. In reading section, you'll get 23 to 30 minutes. Some students got 23 minutes, some got 25 minutes, and some got 28, 30 minutes. Okay, you'll get 5 question types there, and you'll get probably 15 to 20 questions. So, ওখানের মধ্যে মূলত আমাদের 3টা কোয়েশ্চেন হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে fill in the blanks drop down, another one fill in the blanks drag and drop, and third one is reorder paragraph. In fill in the blanks drop down and drag and drop, you have to complete it within 2 minutes. You will get 5 to 6 questions in fill in the blanks drop down, and you'll get 4 to 5 questions in fill in the blanks drag and drop. So there আপনাদেরকে যেটা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাকে কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে হবে, টপিকের সেন্স বুঝতে হবে, মেইন আইডিয়া। Then I have to find the keywords, subject plus verb, as well as I have to understand the blank. So অনেক সময় স্টুডেন্টরা করে কি যে তারা ব্ল্যাঙ্কের আগের ওয়ার্ডটা এবং পরের ওয়ার্ডটা পড়ার চেষ্টা করে। Don't do that. Try to read accordingly and try to understand the context and inflate the vocabulary. Okay, meaning of the sentence. Okay, if you do that accordingly, so you can complete it each question within 1 or 2 minutes. But if you read again and again, it will take time. So if you want to maintain proper time, so definitely you have to focus on these 3 types of question. And when you're going to do your reorder paragraphs, there just try to find the title and conclusion. After that, try to match the pair. I'll show you the tricks later. And besides, don't answer your MCQ questions. Okay? It's totally unimportant. It's impact only 1% overall mark in overall marking system. So that's why just select any answer, then go to your next question type, because in reading আপনারা কোনো কোয়েশ্চেন সিরিয়ালি পাবেন না। এই 5টা কোয়েশ্চেন সিরিয়ালি আসবে না, তারা ফ্রিকোয়েন্সি অনুসারে তারা শাফল করতে থাকবে। সো এখানের মধ্যে মূলত স্টুডেন্টদেরকে ফোকাস রাখতে হবে। আমি যদি টাইম ম্যানেজমেন্ট প্যাটার্নটা মেনটেন করতে চাই, প্রত্যেকটা কোয়েশ্চেনে সর্বোচ্চ 2 মিনিট সময় দিব। আর যেটা এমসিকিউ কোয়েশ্চেন টাইপস গুলাতে আমি সর্বোচ্চ হচ্ছে 5 to 10 সেকেন্ডসের বেশি সময় দিব না। তাহলে একটা বেটার হচ্ছে কি আপনি মিনিমাম 4টা কোয়েশ্চেন অ্যাভয়েড করতে পারতেছেন, 4টা কোয়েশ্চেন টাইপস অ্যাভয়েড করতে 15 থেকে 20টা কোয়েশ্চেনের মধ্যে 4টা কোয়েশ্চেন আপনি অ্যাভয়েড করতে পারতেছেন। আফটার দ্যাট বাকি কোয়েশ্চেনগুলো ওভাবে টাইমটা মেনটেন করলে ফ্রিকোয়েন্সি অনুসারে আপনি ভালোভাবে টাইমটা ম্যানেজ করতে পারবেন। জি। স্যার একজন বিগিনারের জন্য পিটি প্রস্তুতির রোডম্যাপটা কেমন মানে হওয়া উচিত, বা তার কি রকমের হাতে সময় নিয়ে পিটি প্রিপারেশনটা নেওয়া উচিত? Okay, according to me, as I'm teaching PT, Duolingo and other proficiency tests more than 5 years, so I know that যে প্রিপারেশনটা হচ্ছে মূলত আপনাকে আগে ট্রিক্স এন্ড ট্যাকটিক্স জানতে হবে প্রপার ওয়েতে। পিয়ারসন কিভাবে চাই দেখেন, আইএলস একটা ভেন্ডর, পিয়ারসন একটা ভেন্ডর, তারা নিজেরা একটা বোর্ড, তারা এক ধরনের টেস্টিং সিস্টেম করেন। ফর ইনস্ট্যান্স আপনি বাংলাদেশ শিক্ষা বোর্ডের আন্ডারে যদি পরীক্ষা দেন, তাদের খাতা কাটার সিস্টেম একরকম। আবার যদি বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন, ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, তাদের খাতা কাটানোর সিস্টেম, মার্কিং সিস্টেমটা আলাদা। এখন আপনি যার আন্ডারে পরীক্ষা দিচ্ছেন, সেটা আইএলস হতে পারে বা পিটি হতে পারে, তো তাদের প্রথমে আপনাদের জানতে হবে তারা কিভাবে খাতা কাটে। এখন আমাদের স্কুল লাইফে আমরা যেটা দেখে আসছি যে এসএসসি এইচএসসির সময় আমাদের পেজ গনে সারা মার্কস দিতেছে, এমন না যে তারা কন্টেন্ট পড়তেছে। এখন আমি যদি স্টুডেন্টদের শিখাই যে তুমি এডএক্সেল সিস্টেমে আনসার করো, এডএক্সেল সবসময় চাই যে অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা দেন, কিন্তু ক্যামব্রিজ কখন অ্যাপ্রোপ্রিয়েট আনসার, ক্যামব্রিজ চাচ্ছে যে সে যাতে ডিসক্রাইব করে যথেষ্ট পরিমাণ। ব্রিফ চাই হচ্ছে এডএক্সেল, ক্যামব্রিজ চাই হচ্ছে ডিসক্রাইব করা। এখন আপনি যখন আপনার এসএসসি এইচএসসি এক্সামের আপনি যদি জাস্ট হচ্ছে মূল ফ্যাক্টটা বা মেইন আইডিয়াটাকে যদি এক্সপ্লেন করেন, তাহলে কিন্তু আপনাকে তারা কিন্তু ভালো মার্কস দিবে না, ডেফিনেটলি আপনি ফেল করবেন যদিও ভালো আনসার দিয়েছেন, কারণ সিস্টেমটা এমনই যে পেজ গনে নাম্বার দেওয়া। এখন আপনাকে আগে বুঝতে হবে যে যারা এক্সাম সিস্টেমটা চালু করছে তারা কিভাবে মার্কিংটা করতেছে। অ্যাজ এ পিয়ারসন সার্টিফাইড ইনস্ট্রাক্টর, সো আমার কাছে যে মেটেরিয়ালস গুলো আছে, যে ট্রেনিং গুলো আছে, সেখানের মধ্যে স্পষ্টভাবে মার্কিং সিস্টেমটা উল্লেখ করা আছে, কিভাবে তারা মার্কসটা দিচ্ছে সেটা উল্লেখ করা আছে, রিসোর্স মেটেরিয়ালস আছে। সো আপনাদের জন্য প্রপার যেটা গাইডলাইন হচ্ছে, আপনারা আগে কোর্সটা কমপ্লিট করবেন এবং পাশাপাশি ইনস্ট্রাক্টর যা বলে যেভাবে প্র্যাকটিস করতে হবে সেভাবে প্র্যাকটিস করবেন। আর যেসব বিষয়গুলো আপনারা যে এআই ভার্সেস হিউম্যানের মধ্যে যে প্রবলেমগুলো, সেটা আপনাদের ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে হবে, পাশাপাশি প্র্যাকটিস।
যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি এটা বলবো যে আপনি 2 আওয়ার্স যদি ডেইলি টাইম রাখতে পারেন, ভালোভাবে দিতে পারেন রিগার্ডিং দ্য কোয়েশ্চেন টাইপস, আর পোর্টালে সময় দিতে পারেন, ডেফিনেটলি আপনি একটা ভালো স্কোর করতে পারবেন। যেহেতু পিটিতে অনেক রকম সুযোগ সুবিধা আছে ভালো একটা স্কোর করার, সেক্ষেত্রে এটি হচ্ছে বেস্ট অপশন। বাট কখনো কোনো রকম কোর্স করা ছাড়া আপনারা পরীক্ষা দিতে বসবেন না। মোস্ট অফ দ্য কেসেস অনেক স্টুডেন্ট দেখি 6 বার 7 বার 8 বার পর্যন্ত অ্যাটেম্প নিয়ে থাকে, বিকজ অফ দেন তারা কোর্স করতে চায় না। তারা ইউটিউবে না করলে ভিডিও দেখবে বা অন্যান্য টিচার ভিডিও দেখে মনে করে সবকিছু এমনই। বাট আপনাকে তো বুঝতে হবে তাদের মার্কিং সিস্টেমটা কেমন, যারা মার্কস দিচ্ছে, যেহেতু হিউম্যান এখানে ইনভলভ আছে, তারা কিভাবে মার্কিংটা করতে চাচ্ছে, তাদের গাইডলাইনটা কি। এখন যদি আপনি সেই এসএসসি এইচএসসি এর খাতা কাটা সিস্টেমে যদি আপনি এডএক্সেলের মতো অ্যান্সার করেন, সেক্ষেত্রে আপনি ফেল করতেছেন, যদি আনসার কারেক্ট। আপনাকে সেটা বুঝতে হবে। এখন আপনি একজন কেডলি সার্টিফাইড ইনস্ট্রাক্টরের কাছে সেটা আপনি প্রপারলি পাচ্ছেন, কারণ কি তার কাছে ম্যাটেরিয়াল আছে। এখন আপনি লোকাল ইনস্ট্রাক্টরের কাছে যাচ্ছেন, তাদের 90 আউট 90 বসে আছে, এখন সে পাইছে 90 আউট অফ 90, বাট আপনি তো পান নাই। এখন আপনাকে তো গ্রুমিং আপ করতে হবে, এক্সপিরিয়েন্সটাও এখানে ম্যাটার করে, যে কত বছর ধরে তিনি পড়াচ্ছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি যখন প্যাটার্নটা ধরতে পারবেন, যখন আপনি পিয়ারসনের কাছে প্রপার ওয়েতে, পিয়ারসনের যে ম্যাটেরিয়ালস দিয়ে প্রপার ওয়েতে আপনি ভেরিফিকেশন পাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি মার্কস পাইতেছেন। আপনার মধ্যে ভরসা তো লাগবে। একটা এক্সাম্পল দিই, আপনার কোনো একটা ধরেন আপনার একটা দোয়া শিখতে হচ্ছে, বা আপনি সূরা কালাম শিখবেন, যেহেতু আমরা বিভিন্ন ধর্মগ্রন্থের বাণীগুলো শিখি, তো সেক্ষেত্রে আপনি ভেরিফাই করবেন কার কাছে, যদি আপনি ধর্মগ্রন্থ না বুঝেন? একজন ভেরিফাইড হুজুরের কাছে যাবেন। তো এখন আপনি কি হুজুরের কাছে গিয়ে বলবেন যে আপনি কত বড় মাদানি, কত বড় আপনি বা হুজুরের মানে ট্যাগ নিয়ে বসে আছেন? বাংলাদেশে তো অনেক ভণ্ড হুজুর আছে না? তো আপনাকে এটা বুঝতে হবে যে তাকে সার্টিফিকেশনটা কে দিছে, যে বোর্ড থেকে সার্টিফিকেশন দিছে সেই হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্টস হিসেবে এখানে কাজ করে। এটাই হচ্ছে মূলত বিষয়। আমরা আমাদের জীবনে অনেক রকম ভুল ডিসিশন নিই, যেমন হচ্ছে আপনার মোবাইল ফোন নষ্ট হয়েছে, আপনি লোকাল সার্ভিস সেন্টারে চলে যান। লোকাল সার্ভিস সেন্টারে না গিয়ে যদি আপনি যে অথরাইজ সার্ভিস সেন্টারে গিয়ে যদি যারা মোবাইলটা তৈরি করছে তাদের কাছে যদি আপনি ঠিক করেন, তাহলে আপনার মোবাইলটা ভালো হবে। এখন লোকাল সার্ভিস সেন্টার হ্যাঁ ভালো আছে, অনেক এক্সপার্ট আছে, কিন্তু আপনি একজন অলিগলিতে গিয়ে যখন আপনি মোবাইলটা সার্ভিসটা ঠিক সার্ভিস করাচ্ছেন, আপনার মোবাইলটা নষ্ট করে দিই, সাথে সাথে নষ্ট করে দিয়ে কোনো পার্টস নিয়ে ফেলবে বা তো এখন আপনার কস্টিংটা সেভ করার জন্য অ্যাটলিস্ট আপনার কাছে এমন পার্সনের কাছে যাওয়া উচিত যে আপনাকে অথেন্টিকেশনটা প্রোভাইড করবে, হ্যাঁ আপনি যেটা করতেছেন ইটস রাইট। আমার কাছে যে বিষয়টা হচ্ছে কি, আমার কাছে অ্যাজ এ টিচার হিসেবে আমাদেরকে সরাসরি পিয়ারসন একটা প্যানেল দিয়েছে, পোর্টাল দিয়েছে, যেখানে আমার কাছে সব রিসোর্সেস আছে, পাশাপাশি আরো কিছু ফ্যাসিলিটিস হচ্ছে যে আমাদের এক্সাম্পল অ্যান্সার্স আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন এক্সাম্পল অ্যান্সার্স আছে, একদম আপ টু ডেট আছে, যার ফলশ্রুতিতে আপনি যদি কোনো একটা রেসপন্স নিয়ে পোর্টালের এআই এর যে কন্ট্রাডিকশন সেটা নিয়ে যদি কনফিউজ থাকেন, অ্যাটলিস্ট বিশ্বাস করতে পারবেন যে ইউ আর ইন দ্য রাইট ওয়ে, দ্যাটস অল। স্যার, মানে মক টেস্ট পিটির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, বা একজন ক্যান্ডিডেটের কখন মক টেস্ট শুরু করা উচিত? ওকে, দিস রিয়েলি আ ভাইটাল কোয়েশ্চেন। ডেফিনেটলি মক টেস্ট এখানে দুই ধরনের মক টেস্ট হয়ে থাকে, একটা হচ্ছে সেকশনাল মক টেস্ট, একটা হচ্ছে ফুল মক টেস্ট। প্রথম কথা হলো, যখন আমরা পড়াই, আমরা সিরিয়ালি পড়াতে থাকি, স্পিকিং কমপ্লিট হওয়ার পর আপনি স্পিকিং মক টেস্ট দিবেন, দেন হচ্ছে আপনার রাইটিং রিডিং কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে বাকি সেকশনগুলো আপনি সেভাবে সেকশনাল মক টেস্ট দিবেন। প্রাইমারি ভাবে কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনি সেকশনাল দিবেন, কোর্স শেষ হওয়ার পরই আপনি ফুল মক দেওয়া শুরু করবেন। যদি আপনি শিডিউলটা খুব দ্রুত করে রাখেন, তাহলে আপনার পার ডে 2টা করে মক টেস্ট দেওয়া প্রস্তুতি থাকা উচিত। অ্যালং উইথ আপনাকে অবশ্যই নোট টেকিং এর অ্যাবিলিটি অর্জন করা উচিত। মক টেস্টের মাধ্যমে আমাদের যে বিষয়টা জানতে হবে যে আমি অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারতেছি কিনা প্রপার ওয়েতে, এটা হচ্ছে মূলত বিষয়। সেক্ষেত্রে আপনার কোর্স কমপ্লিশনের পরে আপনি ইমিডিয়েটলি মক টেস্ট দেওয়া শুরু করে দিবেন, এবং রেগুলার বেসিসে মক টেস্টটা যাতে হয় সেটা আপনাকে অবশ্যই কি করতে হবে, মেনটেন করতে হবে। স্যার, একজন ক্যান্ডিডেটের পরীক্ষার আগের রাতে এবং পরীক্ষার দিন কেমন মানসিক প্রস্তুতি থাকা উচিত? ওকে, ওয়েল, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। প্রত্যেকটি স্টুডেন্ট যখন পরীক্ষার আগের দিন আমাকে অনেক বেশি নক দেয়, ফোন করে বা কথা বলার চেষ্টা করে, স্বাভাবিকভাবে আপনি নার্ভাস হবেন, খুবই ন্যাচারাল। একটা রিয়েল ম্যাচ খেলতে যাচ্ছেন, আপনি নার্ভাস হওয়াটাই খুবই ন্যাচারাল। বাট রিমেম্বার, রাতে ঘুমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই চেষ্টা করবেন নিজেকে সাফিসিয়েন্ট রেস্ট নিতে, কারণ হচ্ছে এক্সাম সেন্টারে যখন আপনি নার্ভাস হয়ে যাবেন, আপনার পারফরমেন্সটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আর হচ্ছে খাওয়া দাওয়ার, হ্যাঁ প্রোটিন অবশ্যই ইম্পর্টেন্ট। অনেকে করে কি খেতে চায় না, সকালবেলা ঘুম থেকে উঠে মানে তার অস্থিরতার কারণে সে গিয়ে ডিরেক্টলি এক্সাম সেন্টারে চলে যায়, উল্টাপাল্টা পারফর্ম করে আসে। আপনার যদি শরীরে ফুয়েলিংই না হয় ঠিক মতো, আপনি কি পারফর্ম করবেন? আমরা অনেক সময় ভুল করি না। আমরা ছোটবেলায় যে কিছু কথা শুনি না, আমার আম্মা বলতেন যে বিসিএস ক্যাডার হওয়ার জন্য সে 1 কাপ চা খেয়ে বিসিএস ক্যাডার হয়ে গেছে, নদী সাঁতরায় পার হয়ে 10 কিলোমিটার গিয়ে সে
ভাই আমরা তো মানুষ, আমাদের শরীরে ফোরিং লাগে, আমরা তো আধ্যাত্মিক জিন জাতি না যে না আমরা উড়ে উড়ে গিয়ে সব কাজ করবো, ঠিক আছে? সো আমাদের যেহেতু সবকিছুর সাথে মেনটেন করতে হবে নিজেকে, ডেফিনেটলি আমাদের এনার্জি মেনটেন করাটা ইম্পর্টেন্ট। সো আমি মোস্ট অফ দ্য কেসে স্টুডেন্টদেরকে বলি আপনারা যাতে এমন কিছু খাওয়া দাওয়া করেন যেটা লং টার্ম এনার্জি প্রোভাইড করবে। আর এক্সাম সেন্টার যেহেতু আপনি ভিতরে পানি খেতে পারবেন না, আপনি ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা আপনি এক্সামের আগে করে খেয়ে নিয়ে ঢুকলে আপনি একটা লম্বা সময় পর্যন্ত কি করতে পারবেন, পারফরমেন্সটা রাখতে পারবেন। সো এইসব প্রস্তুতি আপনাকে রাখতে হবে। ঘুম ইম্পর্টেন্ট, ফুড ডায়েট প্ল্যান ইম্পর্টেন্ট। সো এগুলি অবশ্যই করবেন। আর হ্যাঁ, রিকল করার চেষ্টা করবেন, অলওয়েজ ট্রাই টু রিকল ইউর রেসপন্স। অ্যান্ড হচ্ছে নিজেকে আপনি শ্যাডো করার চেষ্টা করবেন। শ্যাডো হচ্ছে আপনি এতদিন যে মক টেস্ট দিচ্ছেন ওইটা রিয়েল টেস্টের একটা শ্যাডো তৈরি করবেন, যে আপনি এভাবে পরীক্ষা দিতেছেন, কন্টিনিউসলি শ্যাডো করতে থাকবেন, নিজের সাথে শ্যাডো করতে থাকবেন, যে ভাইব করবেন যে না আপনি রিয়েল টেস্ট দিচ্ছেন। তাহলে হবে কি, আপনার যখন রিয়েল টেস্টে যাচ্ছেন আপনি সহজে নার্ভাস হয়ে যাবেন না। দ্যাটস অল। স্যার, পিটি প্রস্তুতির জন্য স্টুডেন্টরা কেন পেট্রোনাস এডুকেশনে আসবে? পেট্রোনাস এডুকেশনের স্পেশালিটি কি আছে এই জায়গায়? ওকে, ওয়েল, পিটি প্রস্তুতির জন্য প্রথম কথা হলো পেট্রোনাস এডুকেশন তাদের অনেক একটা রিনাউন্ড ফিচার আছে। তারা প্রায় 2019 সাল থেকে আপনার মূলত তারা আইএলটিএস পরিচালনা করে আসতেছেন, তাদের বেস্ট টিচার্সরা এখানে আছেন। দ্বিতীয় হচ্ছে ডিজিটাল বোর্ডে পড়ানো হবে। থার্ড হচ্ছে এক্সপেরিয়েন্সেস। এখানে বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যেখানে 100 দিনের আইএলটিএস কোর্স আছে, যেখানে বেসিক থেকে শুরু করা হয়। ডেফিনেটলি ইউল গেট অল দ্য থিংস ফ্রম পিটি অ্যাজ ওয়েল। অ্যান্ড পাশাপাশি ক্রেডিট সার্টিফাইড ইনস্ট্রাক্টরস পাচ্ছেন, অন্যান্য ফ্যাসিলিটি, ল্যাব ফ্যাসিলিটি, প্র্যাকটিস করতে পারতেছেন, রিয়েল টাইম সিনিয়র পাচ্ছেন। বিসাইডস অলরেডি পেট্রোনাস তাদের আইএলটিএসের আইএলটিএস সেন্টার এখানে পরিচালনা করেন। দ্যাটস ওয়াই আপনি এখানে রিয়েল টেস্টে একটা ভাইব তৈরি করতে পারবেন, যেটা অন্য কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না, লিটারেলি পাবেন না। সেই জন্য আমি আপনাদেরকে ওয়েলকাম করবো, পেট্রোনাসে আসেন, ফ্রি ক্লাস করেন, ফ্রি ক্লাসে জয়েন করেন। আপনাদের জন্য সবার জন্য এখানে উন্মুক্ত। তারপর আপনার সিদ্ধান্ত নেবেন আপনার কোর্সে জয়েন করবেন কি করবেন না। বাট এতটুকুই বলতে পারি, ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য সিটি। থ্যাংক ইউ স্যার, পেট্রোনাস এডুকেশনের স্টুডিওতে এসে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো পডকাস্টে নতুন কোনো গেস্টের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।